নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। এবং প্রথম অংশে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বুয়েটের ত্রিপলি বিভাগের সাবেক শিক্ষার্থী হাসিন আসফার পান্থ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি, আমাদের সঙ্গে নিশ্চয় থাকবেন। পান্থ, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আপনার সদ্য যে ক্যাম্পাস থেকে আপনি পাশ করে বের হয়েছেন সেখানে আবার অস্থিরতা দেখা দিয়েছে। রাজনীতি নিয়ে আসলে অভিযোগ পাল্টা অভিযোগের কারণে উত্তাল হয়ে আছে ক্যাম্পাস, যেটি আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কাম্য নয়। এই যে ছাত্রলীগের শোডাউনের অভিযোগের ঠিক পরপর হিজবুত তাহরির বা শিবির না করার যে পাল্টা একটি অভিযোগ এসেছে, এই অভিযোগটি কতটা সত্য, বা এর আগেও কি ছিল এই অভিযোগ, নাকি যখনই ছাত্রলীগের ব্যাপারে কথাটা উঠেছে তার পরপরই এটা পাল্টা একটা কাউন্টার হিসেবে এসেছে? জি, ধন্যবাদ আপনাকে বা ডিবিসি চ্যানেলকে আমাকে আজকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বুয়েটের সাবেক সদ্য শিক্ষার্থী এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এই পদে দায়িত্ব পালন করছি। তো যে ব্যাপারে বুয়েট এবং বুয়েটের সাংগঠনিক ছাত্র রাজনীতি এবং এই সংক্রান্ত ব্যাপারে আমার সাথে অনেক সময় আলোচনায় সম্পৃক্ততা চলে আসে। তো বিগত যে ঘটনাটি নিয়ে ইস্যুটি শুরু হয়েছে, যে গত 27শে মার্চ দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির সেখানে আগমন এবং কিছু অভিযোগ করা হয়েছে যে সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে সেমিনার রুমে প্রোগ্রাম করা হয়েছে। মনে হয় সেই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, কারণ সেমিনার রুমে সেখানে প্রবেশও করা হয়নি, এরকম কোনো কিছুই হয়নি। এবং যে ঘটনাটি মূলত হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক বা যে কেউই বুয়েট এই ক্যাম্পাসে আসতে পারে, বা সেই নিষেধাজ্ঞা আসলে আমরা দিতে পারি না, কারণ এখানে কেউ কোনো সাংগঠনিক কার্যক্রম বাস্তবায়ন করছে না। উনি আসছিলেন ক্যাম্পাসের সামনে শহীদ মিনারে, আমরা যতটুকু জানতে পারি, এবং ওনার আসার খবর পেয়ে খুব স্বাভাবিক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, ছাত্র সমাজের খুবই জনপ্রিয় নেতা, ওনার আসার খবর পেয়ে বাংলা কলেজ ছাত্রলীগ তাদের কমিটি দেওয়া হয়েছে। ওনারা ওনাদের অভিনন্দন জানানোর জন্য ফুল নিয়ে চলে এসেছেন, এবং বৃষ্টি নামার কারণে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতিকে ক্যাম্পাসের ভিতরে আশ্রয় নিতে হয়। তো সেইখানে এই ঘটনাটি ঘটেছে। তো এইখানে বুয়েট ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগ বা বাংলাদেশের ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের তরফ থেকে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম তো পরিচালনা করা হয়নি। বরং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যে তত্ত্বাবধানে বা তারা ঢুকতে সহযোগিতা করেছে, তো সেটা মনে হয় বিষয়টা বিবেচনা করে বা তদন্ত করে তারপর কোনো সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল, যে আগেই কোনো একটি শিক্ষার্থীকে, যে আসলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য, সেও বুয়েটে কোনো সাংগঠনিক ছাত্র রাজনীতির সাথে যুক্ত নয়, তো তাকেও বহিষ্কারাদেশ দেওয়া হলো। তো বাকিদের ব্যাপারে তদন্ত করবে বলে বলা হলো, এবং এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে আজকে কিছু শিক্ষার্থী অভিযোগ করলো যে ক্যাম্পাসে আসলে যে আন্দোলনটা হচ্ছে সেটা আসলে মৌলবাদী কোনো সংগঠনের ইন্ধনে হয়তো বা হচ্ছে। এখন আপনি প্রশ্নটা রাখলেন যে এটা কি সবসময় ছাত্রলীগের আলোচনা যখন আসে তারপরে এই অভিযোগটা আসে কিনা। না, আমি বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে এবং আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বলবো যে আমি 2019 সালে যখন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়, এরপর পর থেকে বুয়েটে কোনো ধরনের সাংগঠনিক ছাত্র রাজনীতি বা কার্যক্রম পরিচালনা করার সুযোগ বা অবকাশ নেই। এবং আমি গত 2023 সালের জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগে পদপ্রাপ্ত হই, এবং আমার 1 মাস পরেই আমার ভার্সিটি শেষ হয়ে যায়। তো বাংলাদেশ ছাত্রলীগ বা আমি কখনো কোনোভাবে বুয়েটে কোনো ধরনের সাংগঠনিক ছাত্র রাজনীতি পরিচালনা করার চেষ্টা করিনি। কিন্তু যখনই দেখা গেছে আমাদের সাথে বা ব্যক্তি পর্যায়ে আমার সাথে বা পারিবারিক ভাবে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের চেতনা সপক্ষের শক্তি বা দলের সাথে যাদের পরিচয় আছে, কিংবা আমাদের সাথে ব্যক্তিগত পরিচয় আছে, বা আমাদের সাথে ক্যাম্পাসের বাইরে ওরা সাংগঠনিক ছাত্র রাজনীতি না করতে চাইলে হয়তো বা কোনো কাজে আমাদের সহযোগিতা করে, যে কোনো ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগকে মেধাবী শিক্ষার্থীরা সহায়তা করতে পারে। আমি সেটাই এবং জানতে এটা চাচ্ছিলাম, এই যে আওয়ামী ঘরানার হলে বা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে হলে শিবির বা হিজবুত তাহরির যারা আছে তারা মানসিকভাবে নির্যাতন করে, এই যে অভিযোগগুলো এখন উঠে আসছে, ঠিক এই ছাত্রলীগ সংক্রান্ত ঘটনাটা ঘটার পরপরই যখন এই ধরনের একটি পাল্টা অভিযোগ আসলো, সেখানে আসলে এটি কি আগেও ছিল নাকি নতুন করে এবারই ঘটলো, সেটি জানবার ছিল আমার। আপনি যদি আজকে প্রেস ব্রিফিংটি একটু খেয়াল করেন, সেখানে সিকোয়েন্সিয়ালি কতগুলো ঘটনার আসলে বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে আসলে প্রেস ব্রিফিং এ ওনারা প্রেস ব্রিফিং এ শিক্ষার্থীরা বলেছে যে সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে ঘটনা হয়েছে, এরপর পরই ওরা একটা মানববন্ধন করে। তো আমরা জানি সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে যারা গ্রেপ্তার হয়েছে বুয়েটের শিক্ষার্থীরা, তারা শিবিরের বা বিভিন্ন মৌলবাদী সংগঠনের সাথে যুক্ত, এটা আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি। এর বিরুদ্ধে কিছু শিক্ষার্থী ওরা মানববন্ধন করে, এবং এর মানববন্ধন করার কারণে দেখা যায় যে ওরা নানা ধরনের হিউমিলিয়েশনের শিকার হয়, এবং যেটা আসলে কাইন্ড অফ কালচারাল র্যাগিং এর পর্যায়ে পড়ে।
দেখা যাচ্ছে ওদেরকে সব ধরনের ক্লাস ম্যাটেরিয়ালস থেকে বয়কট করে দেওয়া হচ্ছে, গ্রুপ থেকে বয়কট করে দেওয়া জি। হচ্ছে, তাদের কাছে জবাবদিহিতা চাওয়া হচ্ছে যে কেন তোমরা ওদের সাথে মিশছো বা কেন এই কাজগুলো করছো। এরই সাথে সাথে আমরা ক্যাম্পাসে কিন্তু আরো কিছু জিনিস দেখতে পেয়েছি, যারা আমরা তাদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে দেখতে পেরেছি। ক্যাম্পাসে কিছুদিনের মাঝেই শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল যেটা মিল, আমরা বুয়েটে যারা পড়ি আমাদের একটা ইনস্টিটিউশনাল মেল থাকে যেটা আমাদের স্টুডেন্ট আইডি দিয়ে, হুম। সেটাতে হিজবুত তাহরির তরফ থেকে, যা একটা নিষিদ্ধ সংগঠন সেটা আমরা সবাই জানি, সেটার তরফ থেকে মেইল করা হয়েছে, যেটার মূল বক্তব্য মোটামুটি এরকম ছিল যে পশ্চিমা সংস্কৃতি থেকে বের হয়ে আমরা খিলাফত প্রতিষ্ঠার দিকে যাব, এরকম আহ্বান। এবং অনেক শিক্ষার্থীর কাছে সেটা গিয়েছে এবং জি, আমরা সেই ক্যাম্পাসে ব্যাপারে কি বিভিন্ন তখন জায়গায়। উপাচার্যের কাছে বা প্রক্টোরিয়াল বডি বা প্রশাসনের কাছে তখন জানানো হয়েছিল কিনা, নাকি এটি? প্রশাসনের কাছে জানানো হয়েছে এবং প্রশাসন বলেছে এটি সরকারি গোয়েন্দা সংস্থাদের কাছে ওনারা হস্তান্তর করেছেন, ওনারা জি, দেখবেন। তার মানে কিন্তু তো সেটি তদন্ত সাপেক্ষে কাজ চলছে। আচ্ছা, আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর সিদ্দিকুর রহমানের খানের কাছ থেকে বুয়েটের যে আহ, উত্তাল অবস্থা হয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে, কি বলবেন এই পরিস্থিতি, বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে ওনার কাছে? একটু আনমিউট করে কথা বলতে হবে। ধন্যবাদ আপনাকে শম্পা, এবং আমার সাথে যারা যুক্ত আছেন তাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আবরার ফাহাদের নির্মম হত্যাকাণ্ডের পর বুয়েটে উদ্ভূত পরিস্থিতিতে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং সেই নিষেধাজ্ঞা এখনো চলমান। সেই নিষেধাজ্ঞার মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির বুয়েট ক্যাম্পাসে গমন এবং তার থেকে উদ্ভূত যে পরিস্থিতি, সেখানে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপটে আজকে আমরা একটা নতুন দেখলাম। সেটি হলো যে বুয়েট ক্যাম্পাসে বিকাল 3টার দিকে পাঁচজন শিক্ষার্থী তারা একটা সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা যে বিষয়টা বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে আন্দোলনকারীদেরকে তারা বাংলাদেশের ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত দুটো ছাত্র সংগঠনের ট্যাগ যুক্ত করে তাদেরকে এই আন্দোলনকারী হিসাবে চিহ্নিত করেছেন। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে ক্ষমতাসীন ছাত্রলীগের বিপক্ষে যদি কোনো মানে ব্যক্তি কোনো ধরনের বক্তব্য উপস্থাপন করে, তাহলে তাকে জামাত, শিবির বা বিএনপি ছাত্রদল সেটা ট্যাগ দিয়ে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলছি, সংবাদ মাধ্যমে জানি সারা দেশেই সেটি হয়, এবং সে তার যদি এই ধরনের দূরতম সম্পর্কও না থাকে তাহলে সেই ট্যাগটি যুক্ত করা হয় এবং তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছনা, নির্যাতন, শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেওয়ার মতো ঘটনা ঘটে। জি, কিন্তু আজকে পান্থ আমরা আজকে এই যেভাবে আজকে ব্যাপারটি ব্যাখ্যা আজকে করলো যে উল্টো আজকে যারা আজকে মুক্তিযুদ্ধের আমরা পক্ষের চেতনা বিশ্বাস করে, তারা উল্টো মানসিকভাবে হেনস্থার শিকার হচ্ছে বুয়েট ক্যাম্পাসে। শম্পা, আমি বলছি কয়েক হাজার শিক্ষার্থী যে আন্দোলন করছে, সেই আন্দোলনের বিপরীতে 5জন শিক্ষার্থী সেখানে দাঁড়িয়ে এই অভিযোগ তারা উত্থাপন করেছেন। এবং একটু আগে আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, সদ্য সাবেক বুয়েটের ছাত্র, তার কাছেও আজকে এই সংবাদ মানে শহীদ মিনারের যে বক্তব্যটি আমরা 5জন শিক্ষার্থী দিয়েছে, সেটি মতোই একই ধরনের বক্তব্য আমরা পেলাম। আমার কাছে যেটি আশ্চর্যজনক মনে হয় যে বাংলাদেশে আমরা সবসময় শুনে আসছি যে এখন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিপক্ষে কাউকে দাঁড়িয়ে কোনো বক্তব্য দেওয়াই তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় অসম্ভব। সেখানে বুয়েটে মানে কেউ যদি মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হয়, তাদেরকে শিবির এবং মানে হিজবুত তাহরির তাদেরকে নির্যাতন করে, সেই নির্যাতনের খবর আমরা মিডিয়া বা অন্য কোথাও আমরা এতদিন পর্যন্ত দেখলাম না। আজকের পরিস্থিতি সেইটা আমার কাছে আশ্চর্যজনক হয়েছে। এবং বুয়েটের প্রশাসন আছে, সেই প্রশাসনও যদি এই ধরনের সংগঠন সেখানে কার্যক্রম পরিচালনা করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো প্রশাসনেরও এতদিন পর্যন্ত একটা দায়িত্ব ছিল। তো সেই সংশ্লিষ্ট প্রশাসনও কোনো দায়িত্ব পালন করলো না। এবং আপনি যে প্রশ্নটি রেখেছিলেন যে আজকে এই ছাত্রলীগ যাওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতিতে যে আন্দোলন চলছে, তার প্রেক্ষাপটে তারা এই অভিযোগটি উত্থাপন করেছে কিনা, আমারও কিন্তু প্রশ্ন এরকম যে যখন একটা আন্দোলন, আপনি যদি মনে করেন বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী যেখানে আন্দোলন করছে একটার পক্ষে, সেখানে যদি আপনি তাদেরকে এই একই ধরনের ট্যাগ যুক্ত করে দেন, তাহলে কিন্তু দেশের মানে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানের যে মানে শিক্ষার্থীদের যে মানে আমরা বলবো যে তাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটার সাথে এটা কিন্তু জি। যোগ, আমি মনে করি যে এটা জি, সামঞ্জস্যপূর্ণ হয় না। সিদ্দিকুর রহমান খান, আমি আবারও সুযোগ পেলে আপনার কাছে ফিরবো। আমি সুভাষ সিংহ রায়ের কাছ থেকে এই বর্তমান প্রেক্ষাপটটি ওনার কাছে কেমন মনে হচ্ছে, পর্যবেক্ষণ কি মনে হচ্ছে, একটু শুনতে চাই। আমি জানি না সম্পাপা আমি কতক্ষণ বলতে পারবো, যেহেতু ছাত্র রাজনীতির থেকে আমি উঠে আসা একজন মানুষ। সেই বিখ্যাত উক্তির কথা মনে পড়ছে, সেই সত্য রুচিবে তুমি, ঘটে যা সব সত্য নয়। 2019 সালে যখন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, আমার সত্যি, আমি যদি ছাত্র রাজনীতিতে থাকতাম কিংবা ওই বয়সে থাকতাম, কেউ প্রতিবাদ না করলেও আমি প্রতিবাদ করতাম।
এবং আমরা সবাই একপেশে হয়ে গেছি। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। 28 তারিখে রাত্রে যেটা বলা হচ্ছে সেই ঘটনা, আমি যেহেতু একজন পেশাজীবী ফার্মাসিস্ট, যেহেতু ঢাকা শহর সহ সারা বাংলাদেশের অলিগলিতে আমার প্রতিষ্ঠানের কর্মকর্তারা থাকেন, স্বাভাবিক কারণে আমি কিন্তু সঠিক তথ্যটি পাই। আমার ছাত্র রাজনীতি করার সময়, আমি দ্বিতীয় বর্ষ যখন ছাত্র, তখন সাপ্তাহিক খবরের কাগজ আমার জনপ্রিয় পত্রিকা ছিল। তখন জায়দাদিন এবং সাপ্তাহিক খবরের কাগজ, এই দুটি, এবং পরবর্তীতে আগামী পত্রিকা, এই তিনটি সাপ্তাহিক বেশ জনপ্রিয় সাপ্তাহিক ছিল। আমি সাপ্তাহিক খবরের কাগজে টানা 3 বছর লিখেছি। আমার শিরোনাম ছিল ক্যাম্পাস। আমি একবার লিখেছিলাম, ক্যাম্পাসে যা কিছু ঘটে তার দ্বন্দ্ব বাহিরে মহড়া হয় ক্যাম্পাসে। আপনি খেয়াল করে দেখুন তো, আমরা বড় একপেশে হয়ে গেছি। আরিফ রায়হান দীপকে যখন ছাত্রলীগের একজন ছেলেকে কুপিয়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছিল, আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবী যারা এসে পরিচয় দেন, একজনও প্রতিবাদ করেছেন, একজনও প্রতিবাদ করেছেন। আবরার হত্যাকাণ্ডের মতো দুঃখজনক ঘটনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, খুব মর্মান্তিক ঘটনা। এবং সুভাষ সিংহ রায়, এখন সেই বুয়েটের ক্যাম্পাসে কিন্তু আবারও যে নতুন একটি অভিযোগ আজকে আনা হলো, পাল্টা অভিযোগ আনা হলো, সে ব্যাপারে কি বলবেন? এটি কি আসলে নিছক একটি পাল্টা অভিযোগ, নাকি আসলে কোথাও না কোথাও এটার সত্যতা আছে? সম্পাপা আমি একটু বলি আপনাকে, কারণ এই বিষয়ে আমি মনে হয় সবার চেয়ে একটু বেশি জানি। এই কারণে আমি ছাত্র রাজনীতি করে এসেছি, আমি ছাত্র রাজনীতির এপিটপিট জানি। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রলীগের কোনো কমিটি আছে? নেই। ছাত্রলীগের 3 জন কেন্দ্রীয় কমিটির সব কর্মকর্তা এখানে যুক্ত হয়েছে। অপরাধ 1। 2, ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয়েছে আমার জানা মতে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই নিয়ে কেউ একটি কথা বলেছে? এবং দুর্ভাগ্যজনক ঘটনা, ছাত্রলীগের সভাপতি তিনি বৃষ্টির মধ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে দাঁড়িয়ে আছেন, যে কারণে বৃষ্টি শুরু হয়েছে, সে কারণে তিনি ভিতরে গিয়েছেন। অপরাধ? যারা অপরাধ বলে তারা কি আসলে কি মানবিকতার কোন দৃষ্টিকোণ রাখে? সেটির তো ব্যাখ্যা আসলে ব্যাখ্যা বললেন, কিন্তু এই যে হিজবুত বা শিবিরের পক্ষ নিলে মানসিক নির্যাতন শিকার হচ্ছে বুয়েটের শিক্ষার্থীরা, আওয়ামী বা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি যারা, এই অভিযোগটি আসলে কতটা সত্য বলে আপনার মনে হচ্ছে? আপনি সম্পাপা, আপনি তদন্ত করতে পারেন, ব্যক্তিগত তদন্ত করতে পারেন, যে কোনো সংস্থা দিয়ে করতে পারেন, আপনার বন্ধু বান্ধব দিয়ে করতে পারেন। নিশ্চয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আপনার যারা প্রাক্তন ছাত্র, আপনার বন্ধু বান্ধব আছে। এতগুলো ইমেল অ্যাড্রেস কোত্থেকে গেল? কারা করেছিল? কারা পাঠিয়েছে? আমি ছাত্র রাজনীতি করা থাকলে, আমি জগন্নাথ ছাত্র ভিপি ছিলাম, একদম লাগোয়া ক্যাম্পাস, আমি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সবকিছু জানি, সবকিছু শুনি। আমার ছাত্র জীবনের একটা বড় অংশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে কেটেছে। স্বাভাবিক কারণে সব চিনি এবং বুঝি। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। সেখানে শুধুমাত্র ছাত্রলীগের সভাপতি গিয়েছেন। যেহেতু ছাত্রলীগের সভাপতি, তার 2টো কমিটি ঘোষণা হয়েছে, খবর নিয়ে তারা ওখানে তারা গিয়েছেন তাকে ফুল দেওয়ার জন্য। খুব অপরাধ করেছেন। আর যাকে 3 জন ছাত্র যারা কেন্দ্রীয় কমিটিতে আছে, তার একজনের রাব্বি হয়তো সম্ভবত নাম, তাকে বলা হয়েছে তাকে এখান থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। কোন দাবিতে? কিসের দাবিতে? কোন প্রেক্ষাপটে? আমি তো মনে করি আমাদের অনেকেরই যারা ছাত্র রাজনীতি করে এসেছি, আমাদের সম্মিলিতভাবে এর প্রতিবাদ করা দরকার। এবং সবচেয়ে বড় কথা, তদন্ত আসলে সব অভিযোগের ব্যাপারেই তদন্ত চলছে। শেষ করি এই একটি লাইন শুনে আমি শেষ করতে চাইবো। জি, থাকবে, চট্টগ্রামে থাকবে, অন্যান্য কলেজে থাকবে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না। এই দাবির সাথে আমি কোনোদিন একমত হব না। তার মানে কি তারা কি নিম্নবর্গের ছাত্র? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়েন, অন্যান্য কলেজে পড়েন, নিম্নবর্গের ছাত্র? সেই বিতর্কে আসলে আজকে আর আমরা না যাই, কারণ সময় নেই। আমি এই অংশে বিরতি নিতে চাই। আমি আমাদের সঙ্গে যিনি যুক্ত হয়েছিলেন, হাসিন আসফার পান্থ, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের বাকি 2 অতিথি
সাংবাদিকদেরকে সঙ্গে নিয়ে আমরা ফিরবো বিরতির পরে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। এম সিদ্দিকুর রহমান খান, এই অংশে আপনাকে দিয়ে শুরু করি। আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন যে আসন্ন যে উপজেলা পরিষদ নির্বাচন আছেন সেখানে এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ সহ্য করা হবে না, দল ফ্রি স্টাইলে চলতে পারে না। তাহলে কি আসলে দল ফ্রি স্টাইলে চলার চেষ্টা করছে, এমন ইঙ্গিত কি উনি দিয়েছেন? দেখুন, ফ্রি স্টাইলে দল চলছে। বাংলাদেশের নির্বাচনগুলো আমরা যদি অতীতে দেখি, বিশেষ করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো দেখি, সেখানে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের নির্বাচনে ঘোষিত এবং অঘোষিত এক ধরনের প্রভাব থাকে। প্রথমেই প্রার্থী নির্বাচনে নিজের পছন্দের লোকদেরকে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে চেষ্টা হয়। এই বছর যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হবে না, অন্য সময় যেহেতু দলীয় প্রতীকে একজন তাদের থাকে, এই বছর যেহেতু সেটি হবে না, ফলে তাদের প্রচেষ্টাটা মানে প্রভাব বিস্তারের এবং অনুগত প্রার্থীদের সেখানে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার ক্ষেত্রে এই ভূমিকাটা আরো বেশি প্রসারিত হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এটি যদি হয় তাহলে দলের মধ্যে এক ধরনের, আমরা ইতিমধ্যেই পত্রপত্রিকায় দেখছি যে বিএনপি যদি নির্বাচনে আসে না এবং অন্যরা যদি না আসে, তাহলে স্থানীয় পর্যায়ে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগের ঘরোয়া বিবাদ এটা আরো বাড়তে পারে। এবং সেটার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষ করে আমাদের যারা সংসদ সদস্য আছেন, এছাড়াও আরো অন্যান্য ক্ষেত্রে উপজেলা পরিষদ তারা থেকে এক ধরনের ভূমিকা তো রাখবেন। তো এই অবস্থায় ওবায়দুল কাদের যে বক্তব্যটি রেখেছেন যে সহ্য করা হবে না, অতীতে সহ্য করেছেন এবং এই সহ্য করার মাত্রাটা এইবার আরো, যেহেতু তারা আশঙ্কা করছেন বা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে নির্বাচনী মাঠে যদি দলীয় প্রতীকে যদি না হয় এবং অন্য শক্ত প্রতিদ্বন্দ্বী যদি কেউ না থাকে, ভিন্ন মতের কেউ, তাহলে তাদের নিজেদের মধ্যেই প্রতিযোগিতাটা বাড়বে এবং সেখানে দলের অভ্যন্তরীণ ক্ষেত্রে সংকট এটা দেখা দিতে পারে। তো এই অবস্থায় তিনি বলেছেন এবং দল এই সমীকরণ তো আমরা জাতীয় নির্বাচনের সময় আসলে মানে অনেকেই করার চেষ্টা করেছিল, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগ বলা হয়ে থাকে অনেক বড় দল, অনেকেই আসলে যোগ্যতা রাখেন প্রার্থী হবার। জাতীয় নির্বাচনের সংকট কিন্তু আমরা দেখছি মোটামুটি সামনে নিয়েছেন, সামনেও নিশ্চয়ই সামনে নিতে পারবেন তারা। দেখুন, জাতীয় নির্বাচনে আমাদের যে সংসদীয় আসন যেগুলো ছিল, সেই সংসদীয় আসনের মধ্যে আমরা, এটা তো অনেক বড় পর্যায়ের উপজেলা পর্যায়ের প্রার্থীর সংখ্যা জাতীয় নির্বাচনের প্রার্থীর সংখ্যার চেয়ে অনেক বেশি হবে দলের অভ্যন্তরেই, এবং অনেকেই নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করবেন। জাতীয় সংসদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে একজনকে অনেক কিছু বিবেচনায় নিতে হয়, অনেক কিছু বিবেচনা করতে হয়। তো সেই ক্ষেত্রে তারা করবেন। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে তাদের সাংগঠনিক শক্তি আছে, সেইগুলো তারা প্রয়োগ করবেন। এবং আজকে ওবায়দুল কাদের সাহেব একটা পূর্বাহ্নেই একটা হুঁশিয়ারি উচ্চারণের মধ্য দিয়ে একটা বার্তা হয়তো দিতে চেয়েছেন, কেননা তারা নিজেরাও তো মাঠের রাজনীতিটা পর্যালোচনা করেন এবং সেইখানে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেটা বিবেচনা করেন। তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে কেন্দ্র থেকে সব, বিশেষ করে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে সব হুঁশিয়ারি বা করলেই যে স্থানীয় বা আমাদের বিশেষ করে সংসদ সদস্যরা তারাই নির্বাচনের হাত পা গুটিয়ে একেবারে ইয়ার মতো বসে থাকবেন, সেইটা আবার কোনো কারণ না। অন্তত বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি আমাদের এইরকম ধারণা দেয় না। এই বিষয়ে সুভাষ সিংহ রায়, আপনার কাছে কি মনে হয় সাধারণ সম্পাদক দলের যিনি আজকে একটি হুঁশিয়ারি বার্তা দিলেন, সেটি আসলে স্থানীয় এমপি মন্ত্রীরা কতটা গ্রহণ করবেন বা সে মতো চলবেন কিনা? এটা সময় বলে দেবে কতটুকু গ্রহণ করছে, কতটুকু গ্রহণ করছে না। আমি তো প্রথমে মনে করি স্থানীয় নির্বাচনী ব্যবস্থা নিয়ে আমার নিজস্ব বক্তব্য রয়েছে। আমরা দেশ যেভাবে চলছে তাতে প্রধানমন্ত্রী অর্থাৎ সংসদীয় পদ্ধতির সরকার চলছে, আর স্থানীয় সরকার ব্যবস্থাপনা চলছে রাষ্ট্রপতি শাসিত সরকারের মতন। অর্থাৎ আপনি দেখবেন উন্নত দেশগুলোতে লোকাল গভর্নমেন্টের যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আগে কাউন্সিলর নির্বাচিত হয়, পরে সেখানে চেয়ারম্যান কিংবা মেয়র নির্বাচিত হন। তা আমাদের ক্ষেত্রে কিন্তু ব্যত্যয় আছে, এই আলোচনা অবশ্য ভিন্ন। আমি খুব খোলামেলা একটা কথা বলি, আমাদের দল ব্যবস্থাপনার ত্রুটি আছে এবং গলদ যে রয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকা যেমন প্রয়োজন, প্রতিযোগিতা থাকা প্রয়োজন, কিন্তু দলাদলের যে জায়গাটি সেটা কিন্তু প্রকট আকারে দেখা দেয়। এবং যেহেতু খুব বড় দল, এই ৭৪ বছরের একটি পুরনো দল, স্বাভাবিক কারণে অনেক মানুষের আগ্রহ থাকে। আমার এক বন্ধু আছেন পেশাগতভাবে ফার্মাসিস্ট, সে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন।
তার শুধু একটি ব্যাপারে, তার বাবার ব্যাপারে তার একটা বক্তব্য। তার বাবা 6 বার নির্বাচন করেছে লোকাল গভর্নমেন্টে, 3 বার জিতেছেন, 3 বার হেরেছেন। জিতুক বা হারুক, জেতার পরে কিংবা হারার পরে বিশেষ করে সে বলে আর কখনো নির্বাচন করবেন না, কিন্তু নির্বাচন তারিখ ঘোষিত হওয়ার 6 মাস আগের থেকে তিনি আবার প্রস্তুতি নেওয়া শুরু করেন। জমি জমা খুইয়েছেন, সম্পত্তি খুইয়েছেন, কিন্তু নির্বাচন জায়গার থেকে তিনি এখনো সরে আসেন না। তো এই যা কিন্তু আমাদের দেশে রয়ে গেছে। সেখানে এই যে দলের ভিতরে দলাদলি, জি, এই দলাদলি কিন্তু আবার সহিংসতাকে উস্কে দেয়, এটা আমরা অতীতে বহুবার দেখেছি, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে। একেবারে লোকাল গভর্নমেন্টে অনেক কিছু বেশি হয়ে থাকে। আপনি জানেন এরশাদ আমলে যখন প্রথম উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল, আমরা ছাত্র সমাজ প্রতিবাদ করেছিলাম। আমাদের প্রতিবাদের মিছিলের উপরে ট্রাক তুলে দেওয়া হয়েছিল, সেলিম দেওয়ারকে হত্যা করা হয়েছিল। আমরা এগুলো ইতিহাস আমরা জানি এবং আমরা যেহেতু সঙ্গে যুক্ত। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, লোকাল গভর্নমেন্টের কার্যকারিতা অনেক বিস্তৃত হয়েছে, অনেক বেড়েছে, আইন সংস্কার হয়েছে, বাজেট বেড়েছে এবং সেখানে নারীর অংশগ্রহণ বেড়েছে, নারীর অবস্থান বেড়েছে। কিন্তু ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমরা দল গড়িয়া তুলিতে পারি না, কিন্তু দলাদলি করিতে পারি। এই দলাদলির যে সংস্কৃতি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি, নিশ্চয়ই। আমি জি আপনার এই পরামর্শ, জি এটি নিয়েই আমি আরেকটি বিরতিতে যেতে চাই। বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা শুনবো। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সুভাষ সিংহ রায় এবং ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। সিদ্দিকুর রহমান খান, সব সময় বা বেশিরভাগ সময় দেখা যায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াচ্ছে, এমন অভিযোগগুলো তোলা হয়ে থাকে। ব্যবসায়ীরা আজকে কিন্তু পাল্টা অভিযোগ তুলেছেন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে, বিশেষ করে কাস্টমসের দিকে, যে তারা পণ্য অকারণে আটকে রেখে পরীক্ষার নামে পরবর্তীতে ফাইন করে এবং সে কারণেই কিন্তু এসব সিন্ডিকেটের কারণেই পণ্যের দাম বেড়ে যাচ্ছে, আমদানি করা পণ্যের দাম। কি বলবেন তাদের এই অভিযোগের ব্যাপারে? দেখুন, আপনি যে বক্তব্য রেখেছেন দুটো অভিযোগই সত্য। আমরা একটা জিনিস যেমন বলি, পণ্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে ব্যবসায়ী সিন্ডিকেটের যেরকম ভূমিকা আছে, ঠিক অনুরূপভাবে একটা ভূমিকা আছে এই আজকে ব্যবসায়ী যাদের বিরুদ্ধে অভিযোগ করলেন তারাই। বাংলাদেশে কাস্টমস হাউসগুলোতে দুর্নীতি, এটা ওপেন সিক্রেট একটা ব্যাপার, এটি নতুন কিছু আমাদের না। এবং বাংলাদেশের সর্বক্ষেত্রে যে দুর্নীতির চিত্র, সেটারই একটা প্রতিফলন এখানে আমরা দেখি। 2020 সালে আমার মনে আছে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল যে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধির সাথে উচ্চমাত্রার দুর্নীতি। আজকে প্রবৃদ্ধির গতি শ্লথ হয়েছে, কিন্তু দুর্নীতির গতিটা শ্লথ হয়নি। এটাই আজকে এই ব্যবসায়ীদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা এটা মানে ফুটে উঠেছে। কাস্টমস হাউসগুলো কেবলমাত্র এই যে আপনার পণ্য পরীক্ষা, তারা পণ্য পরীক্ষার কথা বলেছেন, বিলম্বিত করেন, সেটা না। শুল্কায়নের ক্ষেত্রেও ব্যবসায়ীদের অভিযোগ আছে যে আমরা জানি যে শুল্কায়নের ক্ষেত্রেও তারা একই জিনিস করেন, যে ডাটাবেস পরীক্ষার নামে মানে শুল্কায়নের ক্ষেত্রেও ইচ্ছামতো পণ্যের বাজার মূল্য বিবেচনা না করে এটা করেন, যদি ঠিক মতো তারা তাদের প্রাপ্য অর্থ বা দাবিকৃত স্পিড মানি যদি না পারেন। এই অভিযোগ কিন্তু আমরা অনেকদিন শুনেছি। পণ্য খালাসের ক্ষেত্রে অযথা বিলম্ব তৈরি করে, এবং এইগুলো যে কেবলমাত্র বাজারকে অস্থিতিশীল করে পণ্য মূল্যের তা না। বিশেষ করে আমাদের দেশে উৎপাদনশীল যে সমস্ত শিল্প খাতের যে পণ্যগুলো মানে যন্ত্রাংশ আসে, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের উৎপাদনকে ব্যাহত করে। এইটাও আবার অন্যদিকে আমাদের বাজারে একটা প্রভাব ফেলে। ফলে কাস্টমস হাউসের বিরুদ্ধে আমাদের আজকের যে সেটা কোনো নতুন অভিযোগ না, কিন্তু আমরা মনে করি যে এই অভিযোগগুলো সরকার যেহেতু বলে যে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স, কিন্তু সেইখানে আজকে যে অভিযোগগুলো আসছে সরকারের এই বর্তমান অবস্থানের সাথে, এই অবস্থানটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়, বরং সাংঘর্ষিক। অতএব আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, সেখানে এই যে পারস্পরিক দোষারোপ, ব্যবসায়ী যারা আজকে অভিযোগ করেছেন তারাও দোয়া তুলসী পাতা না, তারাও তাদেরকে, আমাদের ভোক্তাদেরকে এক ধরনের জিম্মি করেও তারাও তাদের ব্যবসায়িক মুনাফা, অতি মুনাফা না, ব্যবসা করবে তো মুনাফা অবশ্যই, যে বিনিয়োগ করবে মুনাফা, কিন্তু অতি মুনাফা করে আমাদের দেশের মানুষের দুর্ভোগ বৃদ্ধিতে তারাও আসলে সাধারণ মানুষের দুর্ভোগের জায়গাটা খুব একটা কমতে আমরা দেখি না। আমি সুভাষ সিংহ রায়ের কাছে, সেটা আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা এটা বুঝলাম, তারাও এক শ্রেণীর কাছে জি সুভাষ সিংহ রায়, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে একেবারে বদ্ধপরিকর, আন্তরিকতার কোনো শেষ নেই, সেটি আমরা শুরু থেকেই দেখছি। কিন্তু এই যে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যে আজকে পাল্টা অভিযোগ ব্যবসায়ীরা করলেন, এর আসলে সমাধান কোথায়? আমি একজন পেশাজীবী ফার্মাসিস্ট হিসেবে আমার 3 দশকের অধিক সময়ের অভিজ্ঞতা কিন্তু অনেক। বিশেষ করে যখন পণ্য আমদানি করি আমরা, আমাদের যখন র মেটেরিয়ালস, বিশেষ করে ওষুধ কোম্পানির ক্ষেত্রে র মেটেরিয়ালসের, এখানে কিন্তু অনেক সময় টানাপোড়েন জায়গা তৈরি হয়। আমাদের সিএনএফ এজেন্ট
তারাও অনেক সময় দক্ষতার সাথে কাজ করতে পারেন না, তাদের মধ্যে অসততা আছে, তারাও এই কাস্টমস কর্মকর্তাদের নাম করে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবার চেষ্টা করে, এই অভিযোগগুলো আছে। এবং সবচেয়ে বড় যে কষ্টের জায়গাটি, উৎপাদনশীল খাতে যে সমস্ত পণ্য আমদানি করতে হয়, যেমন এপিআই যখন আমদানি হয় ওষুধ ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে নানান রকম জটিলতার কিন্তু জায়গা তৈরি হয়। কিন্তু আমাদের কাস্টমস আইনের কিন্তু এইচএস কোড যেটাকে বলা হয়, সেই আপনি আপনার আন্তর্জাতিকভাবে যে এইচএস কোড স্বীকৃত থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু এখানে ভুল বোঝাবুঝি হয়। এবং একটি ব্লাড প্রেশার মেশিন আসলো, আমি উদাহরণ হিসেবে দিই, এবং সেই ব্লাড প্রেশার মেশিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কোম্পানি ওমরন, যারা সারা পৃথিবীতে সবচেয়ে ভালো ব্লাড প্রেশার মেশিন এবং গ্লুকোমিটার তৈরি করেন। এবং একবার বলা হলো যে যে ব্যাটারিটা আনা হয়েছে তার সাথে, তার জন্য ব্যাটারির ডিউটি কিন্তু আলাদা বলে দেওয়া হলো। কিন্তু আপনি যদি ওই মেশিন চালাতে চান তখন ব্যাটারি আপনাকে অবশ্যই প্রয়োজন হবে। কিন্তু আপনার দেখবার বিষয় আছে যে আপনি মেশিনের সাথে যে ব্যাটারিগুলো, সেটা যদি মেশিনের ভিতরে রাখা হয় তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, যন্ত্র নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় কাস্টমসের কর্মকর্তারা এটা বুঝতে চান না, তারা বলেন এই ব্লাড প্রেশার মেশিনের শুল্কায়ন এক পদ্ধতিতে, একটা এইচএস কোড, এই বোঝাপড়াতে বিশ্বায়নের যুগে এখনো কেন এত ঘাটতি থাকবে? সেই ঘাটতির জায়গায় এখানে কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে আমাদের তো আবার অতি উচ্চশিক্ষিত মানুষরা আবার অতিজ্ঞানী হয়ে যাই আমরা, আবার অতিজ্ঞানী মানুষের সাধারণ জ্ঞান থাকে না, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায়। অতএব এই যে কাস্টমসের ব্যাপারে যে আজকের যে অনেক পরিবর্তন ঘটেছে, এবং ইতিবাচক পরিবর্তনই বলবো, আপনি যদি কোনো পণ্য আমদানি করেন, এটা কোন এইচএস কোডে আসবে, এটা নতুন পদ্ধতি আছে যে আপনি এইচএস কোড কোনটা দেবেন আগের থেকে আপনার কাস্টমসই আপনাকে সিদ্ধান্ত দিয়ে দেবে। কিন্তু সেটা না করে আমি যদি মন মতো এইচএস কোড দিয়ে থাকি তাহলে কিন্তু রং ডিক্লারেশন হবে, আর রং ডিক্লারেশনের জরিমানা এখন 200% উপরে। অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে, আর যদি একটা কথা আমি বলি, পণ্য যখন আমার বিমানবন্দরে হোক কিংবা জাহাজে থেকে আনা যেই পোর্টে যা রেখে দেয়, আমাদের কিন্তু প্রতিদিনই কিন্তু এর জন্য টাকা গুনতে হয়। যদি এটা গোদামে থাকে, গোদামের ভাড়া দিতে হয়। অর্থাৎ যত দেরি হবে তত বেশি কিন্তু আমদানিকারকের জন্য ক্ষতির পরিমাণ দাঁড়িয়ে যাবে। অতএব এই জটিলতার কিন্তু অবসান হওয়া প্রয়োজন। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। নিজেরাই যে কোনো প্রতিষ্ঠান নিজেরাই সিএনএফ এজেন্টের দায়িত্ব পালন করতে পারে, এই ব্যাপারে তাদের লাইসেন্স করে নেন, তাও তারা করতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।